আর আজকের ক্লাসে যেভাবে আমাকে তোমরা জিকে পড়াতে দেখেছো, যে প্রত্যেকটা অপশনকে ধরে ধরে তার মোটামুটি পোস্টমর্টম করতে দেখেছো, ঠিক আছে, সেরকম ভাবে যেতে গেলে তো হবে না। অলরেডি সেশন আজকে অনেক লম্বাই হয়ে গেছে। আজকে শুধু তোমাদের কারেক্ট অ্যান্সার কোনগুলো হবে সেই গাইডটুকু আজকে ক্লাসে আমি দেবো, ঠিক আছে। আর তোমাদের উৎফুল্লতা ধীরে ধীরে কমছে, আমি তো একদম লাস্টে এসে পৌঁছেছি তোমাদের আর কি। নাজমুল স্যার যেটা শুরু করেছিলেন আমার হয়েছে একদম শেষে গিয়ে, ঠিক আছে। তবু যার শেষ ভালো তার সব ভালো, ঠিক আছে। আশা করি তোমরা যারা শেষ অবধি আমাকে শুনবে বা আমাকে দেখবে তারা একটা আলাদা অনুভূতি তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে। তো আমি লাস্ট বাট নট দ্য লিস্ট, ঠিক আছে। চলো, জিকে তো মোটামুটি সব কমন এসছে। এবার বলি, আমি বলবো সব অ্যান্সার বলছি, তার আগে 1 মিনিট সময় দাও আমাকে। জিকে সব কমন এসছে। আমি তো মানে কি বলবো, সকাল থেকে এমন কোনো সেন্টার নেই, এমন কোনো ইয়ে নেই যারা এই কথা বলছে না যে আমার কাছ থেকে সমস্ত আমি পাইয়ে দিয়েছি, সমস্ত কমন এসছে, ঠিক আছে। কিন্তু ওই কেটে কুটে দেখতে গেলে 5টা কোশ্চেন মোটামুটি ভাবে বলা যেতে পারে যে একটু বুদ্ধি খাটিয়ে করার মতো বা ইয়ের মতো ছিল জিকে পোর্শন থেকে আমি যেটা বলছি। বাকিগুলো তো কমন সিলেবাসের মধ্যেই পড়ছে, ঠিক আছে। সেগুলো তোমাদের যে কোনো জায়গায় পড়লে সেগুলো পড়তেই হবে, সেগুলো বেসিক পড়ার মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার সেগুলোকে কেউ যদি ফাঁকি মেরে বাদ দিয়ে পড়ো সেটা আলাদা ব্যাপার, বাকি মোটামুটি হরে ঘটে সব জায়গাতেই সমানই থাকবে, ঠিক আছে। প্রশ্ন একটু কঠিন হওয়া দরকার, কঠিন হলে কি হয় মোটামুটি ওই যে বাছাইটা হয় ঠিকঠাক, যে হ্যাঁ একটু যারা পড়াশোনা করে যাচ্ছে, যারা ওই নোট পড়ে মুখস্থর উপর ডিপেন্ড করে চলে যাচ্ছে তারাও সমান হয়ে যায়, যারা কনসেপ্ট বোঝে তাদের সাথে, ঠিক আছে। চলো, প্রথম যে কোশ্চেন কি বলেছে, রাজ্যসভার চেয়ারম্যান কাদের দ্বারা নির্বাচিত, এটা প্রশ্ন। রাজ্যসভার চেয়ারম্যান কাদের দ্বারা নির্বাচিত হয়? পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা, পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভা দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা, নাকি রাজ্যসভার সদস্যগণের দ্বারা মনোনীত হয়? ঠিক আছে, এটা অনেকে হয়তো ভুল করে আসতে পারো, যারা একটু কনসেপ্ট বুঝে পড়াশোনা করেছো, অনলাইনের মুখস্থ করনি, তারা এটা সঠিক করে আসতে পারবে। কারণ আমরা জানি রাজ্যসভার চেয়ারম্যান মানি যেখানেই রাজ্যসভার চেয়ারম্যান লেখা থাকে আমি মাথায় কিন্তু এই চেয়ারম্যান শব্দটাকে উড়িয়ে দিয়ে এর জায়গায় ভাইস প্রেসিডেন্ট ধরতে বলি। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকে? ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকে। এবং এই ভাইস প্রেসিডেন্টের নির্বাচন সংক্রান্ত বলেছে, যেটা কিনা আমরা আর্টিকেল 66 এ দেখতে পাই ভাইস প্রেসিডেন্টের নির্বাচন। এবং আমরা জানি ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্যারালাল পড়িয়েছি, প্রেসিডেন্টের নির্বাচনের সাথে তুলনা করে পড়িয়েছি যে প্রেসিডেন্টের নির্বাচনে কে কে ভোট দেয় আর ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে কে কে ভোট দেয়। তো ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে ভোট কারা কারা দেবে না, লোকসভার যারা এমপি তারা ভোট দেবে, রাজ্যসভার যারা এমপি তারা ভোট দেবে। এই এমপিদের মধ্যে সিলেক্টেড ইলেক্টেড সবাই ভোট দেবে এখানে, ঠিক আছে, যেটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। এবার অপশনে দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা নির্বাচিত আর সিলেক্টেড দুটোই হওয়া উচিত। রাষ্ট্রপতি দ্বারা মনোনীত এটা তো নয়, রাজ্যসভার সদস্যগণের দ্বারা নির্বাচিত শুধু রাজ্যসভা নয়, পার্লামেন্ট এবং রাজ্যের যে আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচিত। কিন্তু অপশন সবগুলি গন্ডগোল লাগছে। পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত, এইটাই হবে, পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত, ঠিক আছে। এখানে ইলেক্টেড নির্বাচিত বলতে ইলেক্টেড এবং সিলেক্টেড দুটোকেই বোঝানো হয়েছে। অপশন এ এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার যাবে। তোমরা বলো কি অ্যান্সার দিয়েছো, ঝটপট বলো। ডি অ্যান্সার দিচ্ছ কেন? রাজ্যসভার সদস্যগণ, এই যে দেখেছো তোমরা রাজ্যসভার চেয়ারম্যান, সঙ্গে সঙ্গে রাজ্যসভার সদস্যগণ মেরে দিয়েছো যে তারাই নির্বাচন করবে। এটা হতো যদি লোকসভার চেয়ারম্যান বা লোকসভা স্পিকার হতো, তখন অ্যান্সার দিতাম লোকসভার সদস্যগণ, ঠিক আছে। যখনই রাজ্যসভার চেয়ারম্যান তার মানে তিনি ভাইস প্রেসিডেন্ট, তার ক্ষেত্রে ক্যাটাগরি একটু আলাদা রকম ভাবে বিচার হবে, ঠিক আছে। রাজ্যসভার সদস্য হবে না, রাজ্যসভার সদস্যগণের বয়স লাগে 30 বছর, সেই জায়গায় তার চেয়ারম্যানের বয়স লাগে 35 বছর, সব আলাদা আলাদা রকমের হয়ে যায়, ঠিক আছে। চলো তাহলে নেক্সট প্রশ্নে আমরা যাই। কি বলেছে, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট, এই প্রশ্নটা একদমই কমন প্রশ্ন, একদমই সোজা। সোডিয়াম বাইকার্বনেট পরিচিত দোকানে বা মার্কেটে তার চলতি নাম কি? ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। এখানে দুটো জিনিসে ভুল হয়, এক সোডিয়াম কার্বনেট, এটাও পরীক্ষায় থাকতে পারতো, শুধু সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। বাই থেকে বি দিয়ে বাই হচ্ছে বি দিয়ে বেকিং, বি দিয়ে বাই, বি দিয়ে বেকিং সোডা, বাস পড়ানোর সময় এইভাবেই পড়িয়ে থাকি, বাই দিয়ে বাইকার্বনেট, বাই দিয়ে বেকিং সোডা। অ্যান্সার কি হবে? বেকিং সোডা মানে খাবার সোডা, যেটা সেটাকে বাংলায় বলে খাবার সোডা। বেকিং সোডা কি বাংলায় বলে খাবার সোডা। না হলে যদি শুধু ডাইরেক্ট মুখস্থ করে যাও যে কোনটা চুন আর কোনটা খাবার সোডা, কোনটা বাইকার্বনেট কোনটা কার্বনেট, পরীক্ষায় গিয়ে কিন্তু গন্ডগোল হবে। অনেকেরই তোমাদের কনফিউশন হয়েছে, এটা খাবার সোডা হবে না কাপড় কাচার সোডা হবে। কাপড় কাচার সোডা যেটাকে আমরা ওয়াশিং সোডা বলে থাকি, সেটার জন্য হবে সোডিয়াম কার্বনেট। বুঝা গেছে? বি ফর বাইকার্বনেট, বি ফর বেকিং সোডা, এইভাবেই তোমাদের মনে রাখতে হবে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, মিলিয়ে নেবে। নেক্সট চলো, কি বলেছে, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে
তার আয়তন কমে। আমরা সাধারণত বেসিক কনসেপ্ট কি জানি, যে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়, তার আয়তনও বৃদ্ধি পায়। টেম্পারেচার বাড়লে কি হবে, তার ভলিউমও এক্সপ্যান্ড করে, সমানুপাতিক হারে হয়ে থাকে, হ্যাঁ কি না? কিন্তু এটা আমরা জানি, বারবার পড়েছি, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ পড়ি নাই। জলের ব্যতিক্রমী ধর্ম, জলের যে ব্যতিক্রমী প্রপার্টি সেখান থেকে দিয়েছে অ্যান্সার নান আদার দেন অপশন বি, ওয়াটার। ঠিক আছে, এই ধর্মেরই বাস্তব প্রয়োগ হচ্ছে, যে যেগুলো হিমবাহ, যেখানে বরফের উপরের স্তরে জল জমে যায়, তবু সেখানে নিচের তলায় কি মাছ বেঁচে থাকে। কেন বেঁচে থাকতে পারে, নিচের তলা বরফ হচ্ছে না, বোঝা গেল? এই প্রপার্টির জন্যই কিন্তু সেখানে হয়ে থাকে। নেক্সট চলে এসো, কি বলেছে, ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? ইমপিচমেন্ট অর্থাৎ পদ থেকে তাকে হাঁটিয়ে দেওয়ার, যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা আর্টিকেল 61, এটা সবাই তোমরা মুখস্থ করো, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আর্টিকেল 61 এর দ্বারা হয়ে থাকে। ঠিক আছে, এবার এখানে বাকিগুলোর ক্ষেত্রে দিয়েছে কাদের ক্ষেত্রে ইমপিচমেন্ট বা পদ থেকে হাঁটানোর যে একটা বিশেষ প্রক্রিয়া, তাকে ইমপিচমেন্ট বলা হয়েছে। অপশন দিয়েছে ভারতের প্রধান বিচারপতি, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি। কোথাও তো রাষ্ট্রপতির কথার উল্লেখই করেনি এখানে, হ্যাঁ কি না? বলো অ্যান্সার দাও, অপশন বি। কি হবে না, ভারতের প্রধান বিচারপতি নিশ্চয়ই একটা গুরুত্বর একটা, যদি কেউ নাও জেনে থাকো পলিটি, তবুও অ্যান্সার করে আসতে পারবে। ভারতের যে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তাকে তো যে কেউ যেভাবে খুশি হাঁটাতে পারে না, মন মর্জির ব্যাপার নয় যে হ্যাঁ সরকার কাল চাইলে তাকে হাঁটিয়ে দিতে পারে, হবে না। তো এটা তো গেল, অপশন থেকে বাদ দাও। হাইকোর্টের প্রধান বিচারপতি একইভাবে গুরুত্বপূর্ণ বডি, একেও সেইভাবে হাঁটানো যাবে না, বিশেষ প্রক্রিয়া দরকার। উপরাষ্ট্রপতি প্রেসিডেন্টের পরই ভাইস প্রেসিডেন্টের স্থান, তাহলে বেঁচে রইল কে, লোয়ার ক্যাটাগরির ব্যক্তিকে না রাজ্যপাল? এদের মধ্যে রাজ্যপালকে কি হিসাবে পাঠায়, কে নিয়োগ করে? কেন্দ্রীয় সরকার যাকে, যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় কি করতে পারে, যে কোনো রাজ্যে রাজ্যপাল বানাতে পারে, তার চাকরি খেয়ে নিতে পারে। বা আজকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিল, কালকে বললো না তুমি বিহারের রাজ্যপাল হবে পরশু থেকে, তাহলে তাকে যেমন খুশি ভাবে অ্যাপয়েন্ট করতে পারে, বোঝা গেল? তাহলে এখানে রাজ্যপাল অন প্লিজার অফ দ্য প্রেসিডেন্ট এখানে বলে থাকে, ইংরেজিতে একটা টার্ম আছে অন দ্য প্লিজার অফ প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্টের মন মর্জির উপর ডিপেন্ড করছে, কিন্তু ব্যক্তিগতভাবে প্রেসিডেন্টের হচ্ছে না, প্রাইম মিনিস্টারের হচ্ছে। তো অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। রাজ্যপালের ক্ষেত্রে ইমপিচমেন্ট বলে এই ধরনের কোনো প্রসেস নেই, যখন খুশি তাকে হাঁটানো, সরানো, নিয়োগ করা যেতে পারে, হ্যাঁ কিনা বলো? আমি কিন্তু ওই লাইকের সংখ্যাটা 121 না 122 দেখতে পাচ্ছি, আমার সেশন শেষ হতে হতে ওরা 150 অ্যাবাভ যেন আমি দেখতে পাই। ঠিক আছে, ওটা 150 অ্যাবাভ হয়ে যাওয়া চাই, না হলে কিন্তু নেক্সট পরের যে আমি মক টেস্ট গুলো নিয়ে আসবো, তার যে এলাবোরেশন জিকে দেবো, সেখানে আমি খামতি দেবো। ঠিক আছে, আমি কমিয়ে দেবো, তোমাদের যদি সেই ভালোবাসা না থাকে, আমারও খাটার ভালোবাসা আমি কমিয়ে দেবো। এবার তোমরা ভাবো কি করবে। দেখো, বলেছে মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন। মহাত্মা গান্ধী এই যে পত্রিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধী কোন কোন পত্রিকা পাবলিশ করেছিলেন, ঠিক আছে, এর মধ্যে কার সম্পাদক ছিলেন? একটা তো ইয়ং ইন্ডিয়া, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, অনেকে এর সাথে গুলিয়ে ফেলতে পারো, ইয়ং ইন্ডিয়ার মিলতা জুলতা একটা পত্রিকা হয় যার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া, বলো তো কে এই পত্রিকার সম্পাদক ছিল? অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিল এই পত্রিকার সম্পাদক। নিউ ইন্ডিয়া আর কমন উইল বলে একটি পত্রিকা ছিল, যেটা অ্যানি বেসান্ত করেছিল। বাকি মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া বাদ দিয়ে হরিজন বলো, ইন্ডিয়ান ওপিনিয়ন বলো, এরকম বহু পত্রিকা আছে, প্রত্যেকটা পত্রিকা মহাত্মা গান্ধীর ইম্পর্টেন্ট। ঠিক আছে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এটা একদম সোজা ছিল, যেটা একটু হার্ড মনে হবে আমি বলে দেবো যে এই জায়গায় আটকাতে পারে। এখন অব্দি একটাই কোশ্চেন পেয়েছি যেটা তোমাদের একটু বুদ্ধি করে দেওয়া ছিল, যেটা রাজ্যসভার চেয়ারম্যান, ওটা অনেকে ভুল করতে পারো। ঠিক আছে, এবার চলে এসো পরের প্রশ্ন। নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? এই কোশ্চেনটাই অনেকে গিয়ে মুখ থোবড়াতে পারো, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, এটা কেউ তোমাদেরকে কেউ যদি বলে যে আমাদের আমি কমন দিয়ে দিয়েছি লাইন দিয়ে, এই প্রশ্নটা এভাবে হতে পারে না, সে ডাহা মিথ্যা কথা বলছে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু গড়ির মধ্যে একটু কি বলবো, আটকানোর মতো প্রশ্ন দিয়েছে। বলে যে কোনটা গভীর জলের, ইংরেজিটা কি ছিল না ডিপ ওয়াটার, ইংরেজিটাও এখানে ইম্পর্টেন্ট দিয়েছে, ডিপ ওয়াটার। ডিপ ওয়াটার, শুধু ডিপ ওয়াটার হলেই হবে না, অল ওয়েদার, সমস্ত জলবায়ু উপযোগী এবং গভীর হতে হবে। এবার আমার মনে হয়েছে এই প্রশ্নটা একটু আমারই নিজের খটোমটো লাগছে, যে প্রশ্নে কি বলতে চেয়েছে সেই অনুযায়ী অপশনগুলো কিন্তু সঠিক নয়। ঠিক আছে, এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল রিসেন্টলি কেরলে একটি বন্দরকে ইনোগ্রেশন করা হয়েছিল, যেটা কার দ্বারা বানানো হয়েছিল? ওই আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে এটা করেছিল। কারো যদি মনে থাকে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। সেই প্রশ্নটার আমি অপশন খুঁজছিলাম, সেটা অপশন আমি কোথাও পাইনি। ঠিক আছে, যেটা ভারতের প্রথম ডিপ ওয়াটার পোর্ট হিসাবে এস্টাবলিশ হয়েছিল। বাকি এদেরকে ডিপ ওয়াটার হিসাবে ধরছে, ঠিক আছে, ডিপ ওয়াটার হিসাবে বলতে পারো বিশাখাপত্তনম, যেহেতু সব থেকে ডিপেস্ট, গভীরতম
ভারতের বিশাখাপত্তনম, এটা কি খুব সম্ভবত অ্যান্সার এটাকেই ধরো। আচ্ছা, এটা বি হয়ে গেছে, এটা ডি হবে। অপশন ডি কে তোমরা লাগাতে পারো এদের অপশন অনুযায়ী, ঠিক আছে। বাকি তোমরা কি করেছো একটু আমাকে বলো তো, তোমরা কি করেছো, কি অ্যান্সার দিয়েছো? না, কান্ডালা তো হবে না বাবু, কান্ডালা গুজরাটের পোর্ট, ঠিক আছে, কান্ডালা এখানে হবে না। পারাদ্বীপ কেউ কেউ দিতে পারো, ঠিক আছে, কিন্তু এরা অপশনে পারাদ্বীপ নেবে না, কারণ গভীরতা আরো বলেছে না, এখানে বিশাখাপত্তনমে অ্যান্সার দেবে। পারাদ্বীপ তো উড়িষ্যায় চলে আসছে, মারমাগাঁও গোয়ার, কান্ডালা হচ্ছে গুজরাটে আছে, ঠিক আছে। প্রশ্নটা একটু ওরই মধ্যে দিয়েছে, যেভাবে ওরা অ্যান্সার নেবে আশা করি বিশাখাপত্তনমে তোমাদের কমিশন অ্যান্সার নেবে, ঠিক আছে, তোমাদের বোর্ড কিন্তু বিশাখাপত্তনমে অ্যান্সার দেবে, আই হোপ। নেক্সট চলে এসো, কি বলেছে যে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার। এই প্রশ্নটা আমার পড়াতে করাতে কি বলবো বিতৃষ্ণা চলে এসছে। এটা যদি বা প্রথম না করে যদি বর্তমান দিত তাও শুনতে ভালো লাগতো প্রশ্নটা, ঠিক আছে, কিন্তু যে পড়াশোনা কিছুই করেনি বা মিনিমাম পড়াশোনা স্টার্ট করেছে, সেও ভারতের প্রথম যে ইলেকশন কমিশনারের নাম সুকুমার সেন, এটা এমন কেউ জানে না, এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি আগের দিনই সেটা করিয়েছি তোমাদের এই প্রশ্নটা, এবং তার সাথে বলেছিলাম যে বর্তমানে কে আছে, জ্ঞানেশ কুমারের নাম, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এলে আমি বলতাম একটু স্ট্যান্ডার্ড হয়েছে বা একটু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ধরেছে। যাই হোক, তাদের উপর মনমর্জির মতো ডিপেন্ড করছে। এবার চলে এসো পরের প্রশ্ন, বলো নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এটা একদম পুরো স্ট্যাটিকের প্রশ্ন, ঠিক আছে, পাতি স্ট্যাটিকের কোশ্চেন। বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর বলো, ঝটপট অ্যান্সার দাও দেখি, বলো। এটা সবাই করেছো নিশ্চয়ই, দামাস্কাস হবে অ্যান্সার, ঠিক আছে। দামাস্কাস কোথায়? সিরিয়া, সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। এটাকে বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর হিসাবে, ওল্ডেস্ট ক্যাপিটাল সিটি হিসাবে এটাকে ধরা হয়ে থাকে। তো আমরা অপশন এ, এটা একদম স্ট্যাটিকের যে পাতি বইগুলো থাকে অনলাইনের হিসাবে, সেখানেও কিন্তু এই প্রশ্ন তোমরা দেখতে পাবে। লাইক কিন্তু 130 গেছে, এখনো 20টা লাইক বাকি আছে আমার হিসাবে। নেক্সট বলো, কি বলেছে? কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? পাকিস্তানের নামকরণ এখানে বলতে চেয়েছে, কে পাকিস্তানের নামকরণ করেছিলেন? ফজলুল হক হবে না, ঠিক আছে, লিয়াকাত আলী হবে না, মোহাম্মদ আলী জিন্নাহ তো নয়, চৌধুরী রহমত আলী হবে এখানে অ্যান্সার অপশন ডি, ঠিক আছে। শুরুতে পাকিস্তান এটার নামকরণ করা হয়েছিল, PAK, আইটা মাঝখানে ছিল না, কারণ ওই প্রত্যেকটা লেটার এক একটা জায়গাকে ডিনোট করতো, যে জায়গাগুলোকে নিয়ে তারা মুসলিম রাষ্ট্র করার একটা তা চিন্তা ভাবনা বা তারা স্বপ্ন দেখছিল। পরবর্তীকালে শুনতে ভালো লাগার জন্য এই আইটাকে কি করা হয়েছিল না, পাকিস্তান তখন হয়ে যাচ্ছে পাকিস্তান থেকে, বোঝা গেল? একদম চৌধুরী রহমত আলী, অপশন ডি সবাই করেছে, এটাও সোজা প্রশ্ন ছিল, এটা এমন কিছু হার্ড ছিল না। এখন অব্দি আমরা দুটো হার্ড কোশ্চেন দেখেছি যেগুলো পরীক্ষায় আটকাতে পারে তোমাদের, ঠিক আছে। লাস্টে গিয়ে আমি শুনবো তোমাদের জিকে পোর্শন থেকে কতগুলো প্রশ্ন তোমাদের নেগেটিভ গেল, সেটা অবশ্যই আমাকে লাস্টে বলবে। কি বলেছে? কোশ্চেন নাম্বার 20 বলো। বলেছে ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়সকে কি করা হচ্ছে 21 থেকে কমিয়ে 18? এটা কদিন আগে আমি তোমাদের করিয়েছিলাম যে ভোটাধিকারের বয়সকে কমানো, আজকের দিনে আমরা 18 বছর বয়স হলেই ভোট দিতে পারি, অর্থাৎ আমরা অ্যাডাল্ট হচ্ছি। আগে কি ছিল? আগে এটা 21 বছর ছিল, ঠিক আছে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? এটা বহুবার পরীক্ষায় এসেছে, 61তম সংবিধান সংশোধন। কি হিসাবে মনে রাখবো? এই 21 তার সাথে সিমিলার, দেখো দেখতে লাগে 61, ঠিক আছে, 21 এর সাথে সিমিলার হচ্ছে 61, এইভাবে আমরা এটা মনে রাখতে পারি, ঠিক আছে। যেমন আমরা আরেকটা জিনিস বলেছিলাম, বলো 84th 84তম সংবিধান সংশোধন কি আছে না 6 থেকে 14 বছর বয়স, না ভুল বলছি? ভুল বলছি কি? চলো, ওই যে বয়সের যে ব্যাপারটা ছিল, 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের যে ফ্রি এডুকেশন দেওয়ার ব্যাপারটা, ওটা কততম সংবিধান সংশোধন বলো তো? ওটা 84 না 86? 86 আমি মনে হচ্ছে একটু মিস করে যাচ্ছি, 86 কনস্টিটিউশন, কারণ 8 আর 6 যোগ করলে হচ্ছে 8 আর 6 যোগ করলে 14, তাই তো? হ্যাঁ, তার মানে 6 থেকে 14 বছর বয়স। ভেরি গুড, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এখানে চলে এসো পরের প্রশ্ন। ওইভাবে কিছু ট্রিক্স আছে যে ট্রিক্স গুলোকে লাগিয়ে একটু পড়াশোনাকে করতে হয়, তার কারণ এক্সাম হলে গিয়ে যখন এত প্রশ্ন, এত ভ্যারাইটিস টাইপ অফ কোশ্চেন পাবে না, তখন গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমি এখানে বলছি একটা আলাদা অ্যাটমসফিয়ারে, তোমরা সেখানে পরীক্ষা দিচ্ছ আলাদা অ্যাটমসফিয়ারে, দুটোর মধ্যে পার্থক্য আছে বাবু, ঠিক আছে। যে যাই বলুক না কেন, দুটো অ্যাটমসফিয়ারে পার্থক্য আছে। কাট অফ কত হতে পারে? কাট অফ আমার হিসাবে, আমি শুরু থেকেই শুনছিলাম তোমাদের জিকে, এই ম্যাথের আমি শুনলাম, রিজনিং এর প্রশ্ন আমি দেখলাম, আমার হিসাবে কত যাবে 145 এর আশেপাশে, ঠিক আছে, আমার হিসাবে। বাকি জানি না, এটা আমার ব্যক্তিগত মত যে 145 এর হয় কিছু নাম্বার 5 প্লাস মাইনাস করে নিতে পারো, এই হিসাবেই কাট অফ যাবে, তার বেশি কাট অফ যাবে না। কারণ পরীক্ষার হলে অনেকেই ভুল করবে, ঠিক আছে, অনেকেই রং অ্যান্সার করে আসবে, সেখানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। পরীক্ষার অ্যাটমসফিয়ার একটু আলাদা অ্যাটমসফিয়ার, যতই সোজা প্রশ্ন হোক না কেন।
দেখো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটা? পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ, এটাও স্ট্যাটিকের প্রশ্ন। ট্রান্স সাইবেরিয়ান যে রেলপথ সেটা হচ্ছে রাশিয়াতে আছে। এই হিসাবেও সাইবেরিয়া থেকেও মাথায় একটু খেলাতে পারতে যে রাশিয়া যেহেতু অনেক বড়, ঠিক আছে, তো সেখান থেকে অ্যান্সার আসবে অপশন এ। এটা অনেকে হয়তো পেরেছো কি পারো নাই আমার জানা নেই, যদিও এটা স্ট্যাটিকের প্রশ্ন, সোজা প্রশ্ন, ঠিক আছে, ট্রান্স সাইবেরিয়ান। ঠিক আছে, ক্রিয়েটার সুদীপ ব্রো কি বলছো? কোশ্চেন 10 কি আমি পেরিয়ে গেছি না পেরোইনি বল? আমার এখানে কোশ্চেন 10 আমি পেরিয়ে গেছি না? যদি আসে তাহলে সেখানে আলোচনা তো অবশ্যই করবো, সব প্রশ্নই আলোচনা করবো। যদি কোনো জায়গায় ডাউট থাকে পার্টিকুলার কোশ্চেনটা লেখো, কমেন্ট করে আমি বলে দিচ্ছি। কি বলছে? ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার। সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার মানে গ্যালেন্টারি ওয়ার্ডের কথা বলেছে। গ্যালেন্টারি ওয়ার্ড, দুই ধরনের অ্যাওয়ার্ড হয়, ঠিক আছে, এক হচ্ছে সিভিলিয়ান সাধারণ নাগরিকদের জন্য, আর এক হচ্ছে সেনাদের জন্য বা সাহসিকতার জন্য গ্যালেন্টারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমরা এমনি সাধারণ সিভিলিয়ানের ক্ষেত্রে তো আমি জানি যে ভারতরত্ন হচ্ছে সর্বোচ্চ সম্মান, তারপর পদ্ম পুরস্কার চলে আসছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, তারপর পদ্মশ্রী। ঠিক তেমনি গ্যালেন্টারির যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড তার নাম হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্র অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো, ঠিক আছে। পরমবীর চক্র, তারপর হয় মহাবীর চক্র, তারপর হচ্ছে বীর চক্র, এই হিসাবে তার ক্যাটাগরি আছে। এছাড়াও আরো 3টে আছে, কিন্তু মূল যে 3টে সেটা হচ্ছে পরমবীর, তার নিচে হচ্ছে তোমার মহাবীর চক্র, আর তার নিচে হচ্ছে বীর চক্র। ঠিক, এখানে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার যাবে, যেটা সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার। এটাও সোজা প্রশ্ন, এটাও এগুলো প্রিভিয়াস ইয়ারে আছে, বিভিন্ন প্র্যাকটিস সেট এগুলো আছে। কি বলছে? ভারতের প্রথম সংবাদপত্র, এ তো একদমই পাতি, অগাস্টাস হিকি, হিকির গেজেট এটাকে বলা হয়ে থাকে। জেমস অগাস্টাস হিকি তিনি নিয়ে এসেছিলেন হিকির গেজেট, এটাই ছিল ভারতের প্রথম সংবাদপত্র। তাহলে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? দীনবন্ধু মিত্রের তো আমরা নীল দর্পণ নাটক আমরা জানি। হরিশচন্দ্র মুখার্জি একটি নিউজ পেপার পাবলিশ করতেন, কি নিউজ পেপারের নাম কে বলতে পারবে? হরিশচন্দ্র মুখার্জি বলো। সমাচার দর্পণ নাকি? নেক্সট কি বলছে? ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? ভারত আর শ্রীলঙ্কার মাঝে কি আছে? পক প্রণালী আছে। ভারত আর শ্রীলঙ্কার মাঝে কি আছে? পক প্রণালী। প্রণালী থেকে প্রশ্ন দিয়েছে, পক প্রণালী ছাড়া আর অন্য কিছুই না। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। একদম পাতি প্রশ্ন, এটা পারো নাই তেমন কেউ নেই, বলো। নেক্সট, ধৈর্য কমছে বাবু তোমাদের। বলেছে কোন দিনটা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে? বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে। 7ই এপ্রিল। 7-এ স্বাস্থ্য, 7 দিয়ে স্বাস্থ্য হয় না, 7-এ স্বাস্থ্য, 7 100 দিয়ে স্বাস্থ্য, এই হিসাবে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার হবে। কি হবে? অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার হবে। বেশ, পরের প্রশ্নে চলে এসো। বলেছে নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বলেছে। এখানে মটা হয়তো অমিট হয়ে গেছে। এদের মধ্যে কোনটা বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বলেছে? বহু ব্যবহারকারীর ইংরেজি হচ্ছে মাল্টি ইউজার। মাল্টি ইউজার, একটা হচ্ছে মাল্টি ইউজার হয়, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার। একটা মাল্টি ইউজার হয় আর একটা হচ্ছে সিঙ্গেল ইউজার। সিঙ্গেল ইউজার, সিঙ্গেল ইউজারের মধ্যে তোমার কি পড়ছে? এমএস ডস হচ্ছে একটা সিঙ্গেল ইউজারের এক্সাম্পল, এমএস ডস। অপশন বি এখানে তাহলে হচ্ছে না, ঠিক আছে। অপশন বি এখানে তাহলে তোমাদের হচ্ছে না। কারেক্ট অ্যান্সার কি হবে বলো? কারেক্ট অ্যান্সার কি হচ্ছে তাহলে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু অপশন বি। এটা অনেকে অনেক রকম ভাবে বলছে, তোমাদের কি অ্যান্সার দিয়েছো বলো? তোমরা কি অ্যান্সার দিয়েছো? বাকি ইউনিক্স, লুনেক্স, উইন্ডোজ এগুলো সব হচ্ছে মাল্টি ইউজারের মধ্যে পড়ছে, ঠিক আছে। সিঙ্গেল ইউজারের এক্সাম্পল হচ্ছে এমএস ডস, অর্থাৎ অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। বলো, এটা অনেকে হয়তো ভুলভাল এক্সপ্লেনেশন অনেক জায়গায় দিচ্ছে, কিন্তু এটাই কারেক্ট হবে। হ্যাঁ, নেক্সট চলে এসে একদম ছোটবেলার প্রশ্ন। ভূগোল আমরা পড়া শুরুই করেছিলাম এই প্রশ্নটাকে দিয়ে হয়তো, ঠিক আছে। কোন ধূমকেতু প্রত্যেক 76 বছর অন্তর অন্তর দেখতে পাওয়া যায়? যার নাম হচ্ছে হ্যালির ধূমকেতু। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। হ্যালির ধূমকেতু প্রত্যেক 6 বছর অন্তর, এই প্রত্যেক 76 বছর অন্তর অন্তর প্রতীয়মান হয়, দেখতে পাওয়া যায়, ঠিক, যার নাম হচ্ছে হ্যালির ধূমকেতু। কথায় কথায় বলে না হ্যালির ধূমকেতু হয়ে গেছিস, যে এতদিন দেখা নেই, সেই হিসাবে অনেকে এটাকে ইউজ করে শব্দটাকে, হয়েছে? বেশ, নেক্সট বলো নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? এই প্রশ্নটা ওরই মধ্যে একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে, যদিও কমন তবু স্ট্যান্ডার্ড। শিলা, গাছ, জীবাশ্ম নাকি পর্বত? কি হবে? কার্বন ডেটিং এ অ্যাকচুয়ালি কি করা হয় না, যে জিনিসের আগে বেঁচে ছিল, আগে জীবিত ছিল,
এখন মারা গেছে, তার মধ্যে কত পরিমাণ কার্বন উপস্থিত আছে সেটাকে চেক করার পদ্ধতি হচ্ছে এই কার্বন ডেটিং পদ্ধতি, বয়স নির্ধারণ হয়। তাহলে আগে বেঁচে ছিল, এখন মারা গেছে, কি হবে? শিলা কোনোদিনই বেঁচে ছিল না, গাছ তো এখনো বেঁচে আছে, পর্বত কোনোদিনই বেঁচে ছিল না, অ্যান্সার কি হবে? জীবাশ্ম। যার মধ্যে যে প্রাণীরা চাপা পড়ে আছে সেই প্রাণী একসময় বেঁচে ছিল, এখন মারা গেছে, তার মধ্যে কত পরিমাণ কার্বন C14 আর অবশিষ্ট আছে সেটাকে চেক করা হয় এই পদ্ধতির দ্বারা। বোঝা গেছে? হ্যাঁ বলছি তো, অন্যান্য জায়গায় শ্রমিক ঠিকই বলেছো, অনেক জায়গায় অনেক অ্যান্সার দেখতে পাবে, ওটা আলাদা আলাদা দেখতে পাবে, ঠিক আছে? কিন্তু ওখানে মাল্টি ইউজার মানে এমন নয় যে আমরা ব্যবহার করি কি করি না, ঠিক আছে? অপারেটিং সিস্টেমকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে মাল্টি ইউজার, একটা হচ্ছে সিঙ্গেল ইউজার, ঠিক আছে? সিঙ্গেল ইউজার MS DOS, এখন আমরা ওটাকে চালাচ্ছি, ব্যবহার করছি, এর সাথে সঙ্গ নেই। বলেছে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা? এই সরকারি ভাষা বা কোর্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে প্রশ্ন দেখতেই পাওয়া যায় আমাদের। কোর্ট ল্যাঙ্গুয়েজ বা দরবারি ভাষা, যে ভাষায় কাজকর্ম চলে, রেগুলার যে কি বলে অফিসিয়াল ওয়ার্ক চলে, সেটাকে বলে সরকারি ভাষা। তো আকবর না বলে যদি যে কোনো মুঘল পিরিয়ডের রাজা বসিয়ে দিত, অ্যান্সার কি হতো? দরবারি ভাষা ছিল ফার্সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যদি এটা না বলে সুলতানি পিরিয়ড বলতো, দিল্লির সুলতানি যুগের কথা বলতো, তখনও অ্যান্সার লাগাতাম ফার্সি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা পড়ার সময় প্রথমেই বলি, দিল্লির সুলতানি যখনই শুরু করি তখনই বলি যে এদের কোড ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। তুর্কিশ ডাইনেস্টি স্টার্ট হচ্ছে, বাট এদের কোড ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি, ছিল এদের কোড ল্যাঙ্গুয়েজ। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ক্লিয়ার? নেক্সট চলো, কি বলেছেন? নিম্নলিখিত কোন নেতার জন্মদিনকে ভারতের শিক্ষক দিবস আর তো তোমরা পালন করে করে একদম আর কি বলবো, ঠিক আছে? এ বলার কিছু নাই, সর্বপল্লী রাধাকৃষ্ণন। কোথায় আসে অ্যান্সার? অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো, ডক্টর এস রাধাকৃষ্ণন বা সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। হ্যাঁ ঠিকই বলেছি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মোগলদের ভাষা ফার্সি, শুধু মোগল নয়, মোগল সুলতানি পিরিয়ডে চলে যাও, তাদের দরবারি ভাষা ছিল ফার্সি, ঠিক আছে? তাহলে এখানে অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পেলাম। নেক্সট চলে এসো 42, কি বলছে? বাদামি বায়ু। এই প্রশ্নটা একটু বলতে পারো স্ট্যান্ডার্ড প্রশ্ন, এই প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন, একটু অনেকের আটকাতে পারে পরীক্ষার হলে। ব্রাউন এয়ার কথাটা ব্যবহার করা হয় কিসের সম্পর্কিত? অ্যাসিড বাষ্প বোঝাতে, না শিল্প ধোঁয়াশা বোঝাতে, আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে, নাকি সালফার ধোঁয়াশা বোঝাতে? এটি হচ্ছে ফটোকেমিক্যাল, যে স্মোক বলা হয়, ফটো ধোঁয়াশা বলতে স্মোক, ফটোকেমিক্যাল অর্থাৎ আলোক রাসায়নিক। তার মানে বিভিন্ন যে কেমিক্যাল পদার্থ নির্গত হচ্ছে, মূলত এটা কিসের দ্বারা হয়? নাইট্রোজেন অক্সাইড যে নির্গত হচ্ছে বিভিন্ন গাড়ি ঘোড়ার ধোঁয়া থেকে, সেটা সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে, মূলত ইউভি রে এর সাথে বিক্রিয়া করে কি করে না এক ধরনের স্মোক, এক ধরনের ধোঁয়াশা তৈরি করে। তাহলে যেহেতু আলোর উপস্থিত এটা হচ্ছে, তাই এটা কি বলা হয়? আলোক রাসায়নিক ধোঁয়াশা। সবথেকে পারফেক্ট হবে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। এটা ক্লিয়ার আছে? বলো, এত অব্দি সবকিছু ওকে? নেক্সট আমরা যাই, কি বলেছে না 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কি করেছিল? কংগ্রেসের সভাপতি হয়েছিল। কোন সেশন? ত্রিপুরী অধিবেশন। ত্রিপুরী অধিবেশন 1939 সালে হয়েছিল, যেটা তোমার সুভাষচন্দ্র বসু ফের রিইলেক্টেড হচ্ছে। ত্রিপুরী বলতে ত্রিপুরা নয়, কিন্তু এটা মধ্যপ্রদেশের জব্বলপুরে হয়েছিল, ঠিক আছে? এখানে পট্টবী সীতারামাইয়াকে তিনি হারিয়েছিলেন এবং পট্টবী সীতারামাইয়ার হারকে তখন মহাত্মা গান্ধী বলে আমার হার, ঠিক আছে? তারপর গান্ধীজির সাথে বোসের যে একটা মতবিরোধ, সেখান থেকে সুভাষচন্দ্র বোস সেই বছরই পদত্যাগ করে যাচ্ছেন এবং ফরওয়ার্ড ব্লককে তিনি এস্টাবলিশ করবেন, এবং বাকি রিমেনিং যে জার্নিটা কে না রাজেন্দ্র প্রসাদ তখন হবে আইএনসির চেয়ারম্যান, ঠিক আছে? এখানে অ্যান্সার হবে অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। নেক্সট বলো, বলেছে পেমোলজি, এই যে বিভিন্ন বিদ্যা, ঠিক আছে, বিভিন্ন স্টাডিকে কি নামে আখ্যায়িত করা হয়, সেখান থেকে এই প্রশ্নটা দিয়েছে। লাইকস 140 গেছে, এখনো 10 বাকি। পোমোলজি দাঁত সংক্রান্ত, জীবজন্তুর ব্যবহার সংক্রান্ত বিদ্যা, ফল সংক্রান্ত, জীবাশ্ম সংক্রান্ত। অ্যান্সার হবে ফল সংক্রান্ত, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার দেখতে পাবো। এবং স্ট্যাটিকের প্রশ্ন, ঠিক আছে? স্ট্যাটিক থেকে এই ধরনের প্রশ্ন, বিভিন্ন বিদ্যাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা, বিভিন্ন স্টাডিকে, ঠিক আছে? সেখান থেকে এখানে প্রশ্নটা আমরা দেখতে পেয়েছি। নেক্সট চলে এসো ইউনাইটেড নেশন। তো কি বলবো যে এই কোশ্চেন সেটার যারা থাকে তাদের খুব ফেভারিট জায়গা ইউনাইটেড নেশন। তার হেডকোয়ার্টার কোথায় আছে? ইউনাইটেড নেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল নাম কি আছে? ঠিক আছে,
খুব খুব পছন্দের জায়গা ইউনাইটেড নেশন, ঠিক আছে, আমরা খুব ভালো করে ইউনাইটেড নেশনকে আমরা পড়ি। ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে আছে। ইউনাইটেড নেশনের সদর দপ্তরকে আমরা নিউ ইয়র্কে দেখতে পাই, অপশন বি। ওয়াশিংটন ডিসি বললে ওয়ার্ল্ড ব্যাংক বলো, আইএমএফ বলো, সেগুলো আমরা দেখতে পাই। প্যারিসে আমরা ইউনেস্কোর হেডকোয়ার্টার দেখতে পাই, জেনেভায় আমরা ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশন দেখতে পাই, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। তাহলে এখানে অপশন বি কারেক্ট হবে, এটা সকলেই অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। এখন অব্দি তিনটে খুব সম্ভবত আমি মনে হচ্ছে দেখলাম কঠিন প্রশ্ন বা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন। বুল এন্ড বিয়ার এই শব্দটা কিসের সাথে যুক্ত? বুল এন্ড বিয়ার, ঠিক আছে, শেয়ার বাজার, শেয়ার মার্কেটের সাথে। মোটামুটি আজকালকার দিনে সবাই ট্রেডিং এসবের জন্য, আর অর্থাৎ স্টক এক্সচেঞ্জ, এখানে শেয়ার মার্কেট দেয়নি, অপশন এ এখানে স্টক এক্সচেঞ্জ যাবে, এটা মোটামুটি সবাই জানো, এটা কেউ ছেড়ে আসবে না। নেক্সট চলে এসো, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? হাই টেম্পারেচার পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে পাইরোমিটার। কোথায় গেল? অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। পাইরোমিটার দিয়ে হাই টেম্পারেচারকে কি করা হয়? মেজার করা হয়, ঠিক আছে। থার্মোমিটার তখন আর হবে না, পাইরোমিটার। এটাও পাতি প্রশ্ন, একদম সায়েন্সের প্রশ্ন বলো, স্ট্যাটিকের প্রশ্ন বলো, যা বলবে তাই। নেক্সট চলে এসো, কি বলেছে? বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায়। বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা বলতে আমরা কি বুঝি? রুম টেম্পারেচার বা ঘরের উষ্ণতায়, সেটাই তো স্বাভাবিক অবস্থা হয়। এখানে কোনো কন্ডিশন আরোপ করা না থাকলে তোমরা সবাই কি করেছো? 332 মিটার পার সেকেন্ড। আমি বলবো ভুল করে এসছো, তোমরা সবাই ঘাবড়ে গেলে, ঠিক আছে, আবার নেগেটিভ চলে গেলে, কিন্তু নেগেটিভ আশা করি যাবে না, তোমাদের প্রশ্নটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় রুম টেম্পারেচারে শব্দের গতিবেগ কত হয় না? 343 মিটার পার সেকেন্ড। পরে যদি কোনো পরীক্ষায় আসে ডাটা মুখস্থ রাখো, 343 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে যে প্রশ্নটি দিয়েছে সেটি স্বাভাবিক অবস্থায় হবে না, 332 মিটার পার সেকেন্ড হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। প্রশ্নটাই এখানে ভুল দেওয়া আছে। আমি জানি না কারা কিভাবে এক্সাম সেট করেছে, ঠিক আছে, বা যারা ডিসকাস করছে তারাই বা কি কানা হয়ে করছে না অন্ধ হয়ে করছে আমি জানি না। 16 ডিগ্রি সেলসিয়াস ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, 16 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 332 মিটার পার সেকেন্ড। আর রুম টেম্পারেচার না বলে যদি 20 ডিগ্রি সেলসিয়াস বলে একই কথা। মোটামুটি রুম টেম্পারেচার বা স্বাভাবিক অবস্থায় সেটা 343 মিটার পার সেকেন্ড আমরা অ্যান্সার লাগিয়ে থাকি। বোঝা গেছে কি যায়নি? বলো, ঝটপট বলো। তোমরা সবাই বি করবে, আমি জানি সবাই বি করবে, ঠিক আছে। কারণ মনে এই ডাউট হয়েছিল যে এটা প্রশ্নটা ভুল আছে, কে বুঝতে পেরেছে প্রশ্নটা ভুল আছে? হাত তোলো ঝটপট দেখি, অনেস্ট রিভিউ দাও, অনেস্টলি হাত তোলো। কি বলেছে? কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি গিফট করেছিল? আমেরিকায় আছে না স্ট্যাচু অফ লিবার্টি, এরকম করে মশাল ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সকাল নাই সন্ধ্যে নাই সবসময় মশাল ধরে দাঁড়িয়ে আছে, বলো। লিবার্টি কোত্থেকে আমরা নিয়েছি? ভারতের পলিটি যদি ঠিক মতো পড়ো সেখানেও অ্যান্সার দিতে পারবে। লিবার্টির কনসেপ্ট আমরা কোত্থেকে নিয়েছি? না, ফ্রান্স থেকে, ফরাসি থেকে, তাই না? তো স্ট্যাচু অফ লিবার্টি ফ্রান্স দিয়েছিল, গিফট করেছিল। আমার এর জন্য স্ট্যাটিক মুখস্থ করার প্রয়োজন পড়ে না। প্রশ্নের অপশন দেখে আমরা যেতে পারি, লিবার্টি মানে আমরা ফরাসি লিবার্টির কথা বলছি। স্ট্যাচু অফ লিবার্টি শ্রীরঙ্গপত্র নামে কে করেছিল? টিপু সুলতান। কোত্থেকে? ফরাসিদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, ফ্রেঞ্চ লিবার্টির দ্বারা, হ্যাঁ কি না? তো ফ্রেঞ্চ ছাড়া আর কে হবে? অপশন সি। আমার যদি এক্সাক্ট এই প্রশ্নের উত্তর নাও মনে থাকে, নাও পড়ে থাকি, তবুও সঠিক আনসার দিয়ে আসতে পারবো, বলো না? পারবে কি পারবে না? তার জন্য পড়াটা একটু কনসেপ্ট ওয়াইজ হতে হবে, ঠিক আছে। তার জন্যই তো প্রপার গুরু, প্রপার টিচারকে তোমাদের সিলেক্ট করতে হবে, যে কোথায় শুধুমাত্র ওই নোট থেকে ঝরঝর করে তোমাদের মুখস্থ করতে বলে, আর কোথায় তোমাদের কনসেপ্ট তোমাদের বিল্ড করা হয়। পরীক্ষার হলে কনসেপ্ট কাজে লাগবে, সব জিকে থেকে কমন পাবে না। বেশিরভাগ 332। বলো নেক্সট কি বলছে? বলছে অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল, ইউএন এর সেক্রেটারি জেনারেল, ওই ইউএন এর যে বললাম না সদর দপ্তর নিউ ইয়র্ক, তার সেক্রেটারি জেনারেল জানতে চেয়েছে। এবার এখানে একটু কায়দা করেছে, একটু অপারেশন সিন্দুর চলাকালে, যাতে করে লোকে ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দিয়েছে, মানে পাবলিক এতই বোকা, ঠিক আছে। এটা আদপে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নই নয়। এই অপারেশন সিন্দুরটা জুড়ে দিয়ে এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বানিয়ে দিয়েছে, জোর করে বানিয়েছে। ইউএন এর সেক্রেটারি জেনারেল কে আছে না? অ্যান্টনিও গুতেরেস। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে বলবে কারেন্ট অ্যাফেয়ার্স কেন হলো না? অ্যান্টনিও গুতেরেস 2017 সাল থেকে, ঠিক আছে, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে আমরা দেখছি যে হ্যাঁ অ্যান্টনিও গুতেরেস তিনি আছেন ইউএন এর সেক্রেটারি জেনারেল, অনেক আগে থেকে 2017 থেকে এখনো অব্দি টিল নাও আছে, ঠিক আছে। তাহলে কি করে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন হলো? বাকি ট্রিকভিলি, ইউথ্যান্ট এরা আরো প্রাচীন, আরো পুরনো, এরাও ইউএন এর সেক্রেটারি জেনারেল ছিল কিন্তু আরো পুরনো। তাহলে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নয়, স্ট্যাটিক প্রশ্ন। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। বলো নেক্সট কি বলছে? না, নিচের কোনটি ফটোগ্রাফির জন্য প্রয়োজন? ফটোগ্রাফি একদম কেমিস্ট্রি একটা দারুণ কোশ্চেন না।
সিলভার ব্রোমাইড, AgBr, একদম ছাঁকা প্রশ্ন। সিলভার ব্রোমাইড কোথায় গেল? অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। সিলভার ব্রোমাইড এটি ফটো সেন্সিটিভ হয়ে থাকে, সূর্যের আলোর উপস্থিতিতে এর কালার চেঞ্জ হয়ে যায় সিলভার ব্রোমাইডের। এটাকে খুব ভালোভাবে অন্ধকারে সংরক্ষণ করে রাখতে হয়। তো ফটোগ্রাফি, ফটো প্লেটে কি করা হয়, এটাকে ইউজ করা হয়। আগেকার দিনে ওই কি হতো, ফিল্ম থেকে কি করা হতো, প্রিন্ট করা হতো না, সেক্ষেত্রে এটা কাজে লাগতো। নেক্সট কোশ্চেন নাম্বার 66, পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে পদার্থ পাওয়া যায়, এ তো সবাই জানো, নাইট্রোজেন পাওয়া যায়, এরা বলার কিছু রাখে না, মোটামুটি 78%, সেটাও তোমরা জানো। ঠিক আছে, এটা একদম বাচ্চা বয়সের প্রশ্ন দিয়েছে, নার্সারি লেভেলের কোশ্চেন। নেক্সট বলেছে কোন বস্তুর ভর, কি বলছে, কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন কত? ওজন, ওজন মানে আমরা কি জানি, মাস ইন্টু গ্র্যাভিটি, mg, আর জি হয় শূন্য কোথায়, কেন্দ্রে। তো কেন্দ্রে জানতে চেয়েছে ওজন কত হবে, শূন্য। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার, সবাই সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, এগুলো কোনো প্রশ্নই নয়। নেক্সট বলেছে সন্তোষ ট্রফি, ওই যে বিভিন্ন খেলা, কোন ট্রফির নাম কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই, যাদের মধ্যে সন্তোষ ট্রফি এখানে প্রশ্ন দিয়েছে, যে খেলার সাথে সম্পর্কিত সেটা হয়ে যাবে আমাদের সন্তোষ ট্রফি। কিসে হয়, ফুটবলে হয়ে থাকে, বিভিন্ন রাজ্যগুলো পার্টিসিপেট করে এই সন্তোষ ট্রফিতে, তাই কি না? লাইক হয়েছে 145, শেষ করার আগে আর 5টা হয়ে যাওয়া চাই। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। বলো কি বলেছে, ভিটামিন থেকে প্রশ্ন দিয়েছে, এগুলো একদম এই চ্যাপ্টার গুলো তো পড়ে যেতেই হয় পরীক্ষার হলে। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো সবাই পড়েই যায়। বলো, রকি, আশিস বসাক, বিক্রম পাল, বলো কেমন কেমন লাগছে, বলো সেশনটাকে একটু ঝটপট বলো কেমন লাগছে। কি বলেছে, বিভিন্ন ভিটামিন এবং তার অভাবে কি রোগ হয় বা কোন রোগের প্রতিরোধে এটা ব্যবহার হয়। ভিটামিন B12 বলেছে। আচ্ছা, যদি B12 মনে নাও পড়ে পরীক্ষায়, গলগণ্ড তো আমরা সবাই জানি আয়োডিনের অভাবে হয়, অপশন বাদ। রাতকানা জানি ভিটামিন A এর অভাবে হয়, অপশন বাদ। রিকেট জানি D এর অভাবে হয়, অপশন বাদ। পড়ে রইল রক্তাল্পতা বা অ্যানিমিয়া, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এলিমিনেট করো, এখানে অ্যান্সার করে দিতে পারো। অপশন এলিমিনেট করো, অ্যান্সার চলে আসবে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট চলো, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? নদী থেকে মনে হয় দুটো প্রশ্ন দিয়েছে তোমাদের। কোন নদীটি উৎপত্তি ভারতে হয়নি, ভারতের বাইরে যার উৎপত্তি হয়েছে? তাহলে ভারতে কোনগুলোর উৎপত্তি হয়েছে দেখে নিই তো, কাজ শেষ। বল, ইরাবতী। ঠিক আছে, এ ভারতেই বেরোচ্ছে, কোথায় না, ওই হিমাচল প্রদেশের ওখান থেকে, হ্যাঁ কি না, এর উৎপত্তি। নেক্সট চলে এসো, চন্দ্রভাগা, চন্দ্র আর ভাগা দুটো নদী, এটাও ভারতে। মহানদী, এটাও তো ভারতে, কনফার্ম ভারতে, এর তো যাচ্ছি না। ব্রহ্মপুত্র আমরা জানি কৈলাসের ওখানে মানস সরোবরের কাছ থেকে ব্রহ্মপুত্র বেড়েছে, তিব্বতের ওইদিকে যাচ্ছে, ফের আবার ভারতে ঢুকছে, তাহলে উৎপত্তি তো বাইরেই। ঠিক আছে, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এমনি দেখেই মারবে, অপশন এলিমিনেট করার প্রয়োজন নাই। ঠিক, অপশন যেভাবে দিয়েছে এরা। নেক্সট বলেছে কার রাজত্বকালে ইবন বতুতা, এগুলো তো বরাবর তোমরা পড়ে এসছো, যে কার রাজত্বকালে কোন কোন ট্রাভেলার এসেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সেকশনটা, এই সেগমেন্টটা। ঠিক আছে, ইবন বতুতা কার সময় এসেছিল, হিউয়েনসাং কার সময় এসেছিল, যেমন হদি হিউয়েনসাং, হদি হর্ষবর্ধন, মনে রাখো, ঠিক এরকম। ঠিক আছে, ইবন বতুতা কার সময় এসেছিল না, ইবন বতুতাকে কি বানানো হয়েছিল, দিল্লির ন্যায়াধীশ, দিল্লির কাজী, দিল্লির চিফ জাস্টিস বানিয়ে দেওয়া হয়েছিল। কে করেছিল না, সেই পাগলা রাজা কে না, মোহাম্মদ বিন তুগলক। তার সময় ইবন বতুতা এসেছিল ভারতে। ঠিক, মরক্কো থেকে ইবন বতুতা আসছে ভারতে, তাকে দিল্লিতে ধরে রেখে দেয়, তাকে একটা বড় পদ দিয়ে দেয়, কাজী বানিয়ে দেয়। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো, বলো তো। 71, ঝটপট বলো, ঝটপট বলো, রিপ্লাই দাও। নেক্সট কি বলেছে, স্বচ্ছ আকাশ নীল দেখায়, তার কারণ কি? নীল দেখানোর কারণ কি না, এই নীল দেখানো বা এই রামধনু, স্ক্যাটারিং। স্ক্যাটারিং এ কে বাংলা এখানে কি করবে, স্ক্যাটারিং এর বাংলা খুব সম্ভবত বিক্ষেপই হবে, আলোর বিক্ষেপ বা স্ক্যাটারিং অফ লাইটের কারণে হয়ে থাকে। কারণ নীল আলো সব থেকে বেশি স্ক্যাটার হয়, সব থেকে বেশি ছড়িয়ে পড়ে, তার জন্য নীল আমরা দেখতে পাই। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। একদম লাইট থেকে যে প্রশ্ন দিয়েছে, আলো থেকে এই প্রশ্নটা তোমাদের দিয়েছে। ঠিক আছে, একদম সোজা প্রশ্ন। নেক্সট চলো, কি বলেছে, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? প্ল্যানেট থেকে প্রশ্ন দিয়েছে, কোনটা উষ্ণতম গ্রহ, কোনটা শীতলতম গ্রহ, ঠিক আছে, কোনটা পৃথিবীর সব থেকে কাছের গ্রহ, এগুলো তো প্রশ্ন হামেশাই আমরা দেখতে পাই। উষ্ণতম গ্রহ দিয়েছে এখানে, তাহলে অনেক এখানে যদি কেউ না পড়ে আন্দাজে মারতে যাও তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আমরা জানি সূর্য, সান, তারপর কি আছে, বুধ আছে, বুধ। তাহলে সূর্যের কাছে আছো, সেই হিসাবে বুধকে অনেকে টিক মেরে দিতে পারো। বুধের পর কি পড়ছে, শুক্র পড়ছে। ঠিক আছে, কিন্তু এখানে হটেস্ট কি অ্যান্সার হবে, শুক্র হবে, অপশন সি। তোমরা কারণটা জানো কি, কেন এটা হয়?
কাছে থাকার সত্ত্বেও কেন গরম হয় না? বলো। তার কারণ হচ্ছে এই বুধে অ্যাটমসফিয়ার থাকে না যে সেই টেম্পারেচারকে ধরে রাখতে পারবে, কিন্তু শুক্রতে এত পরিমাণ গ্রিন হাউস গ্যাস আছে যে সেই টেম্পারেচার যেটা তার পৃথিবী যে শুক্রপৃষ্ঠে যে আলো এসে পড়ছে সেটা ফিরে যেতে পারে না, সেই জন্য তার টেম্পারেচার বেড়ে যায়। তাছাড়া শুক্রকে ভারতের বলছি পৃথিবীর যে কাছের গ্রহ বলা হয়ে থাকে, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়ে থাকে, অনেক কিছু বলা হয়ে থাকে। চলো অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। এটা সোজা প্রশ্ন, এটা সোজা প্রশ্ন। নেক্সট, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক, এইটা বলতে পারো একটু কারোর পরীক্ষার হলে নাও বেরোতে পারে মাথা থেকে। যারা ওই ওয়ান লাইনার মুখস্থ করে গেছে তাদের এই প্রশ্নটি হবে না, একদম পাতি ভাষায় হবে না, ঠিক আছে? বা যে সমস্ত সেন্টারে যে সমস্ত স্যারেরা তোমাদের মুখস্থর মতো করে পড়ায় সেখানে কিন্তু এটা হবে না, ঠিক? কারণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনি লোকে প্রথমেই প্রথম কুমারগুপ্তের নাম তোমাদের মাথায় আসবে, প্রতিষ্ঠাতা মুখস্থ করে গেছে প্রথম কুমারগুপ্ত, ঠিক আছে? কিন্তু আমি বারবার ইতিহাস পড়ানোর সময় তোমাদের বলি ইতিহাসের টাইম লাইন খুব ইম্পর্টেন্ট। সময়কাল, সময়কাল যার হাতের গ্রিপে আছে যে হ্যাঁ প্রথম কোন ডাইনেস্টি এসছে, তারপর কোন রাজবংশ, তারপর কোন রাজবংশ, এটা যদি মনে থাকে তাহলে এমনি অ্যান্সার দিয়ে আসতে পারবে। আমি বলছি তারপর যে কেন এটা হর্ষবর্ধন হবে এর অ্যান্সারটা, সেটাও আমি বলছি। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে? না প্রথম কুমারগুপ্ত। কে? না প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত কে ছিল? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ছেলে ছিল, এর ছেলে। তাহলে এ যদি প্রতিষ্ঠা করে তার বাবার সময় কি হবে? নালন্দা বিশ্ববিদ্যালয় থাকবে? থাকবে না, এবার চলে গেল। এবার এরা হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত যুগের অনেক আগে তো এই মৌর্য যুগ আসছে, অশোক আসছে, তার কনিষ্ক আসছে, তো এরা তো অনেক আগের, এরও আগের, এগুলো তো হবেই না। এই গুপ্ত যুগের পর আমরা কাকে পড়ি? না বর্ধন ডাইনেস্টিকে পড়ি, হর্ষবর্ধনকে পড়ি। তাহলে বেঁচে রইল অপশন বি। এরকম বেঁচে থেকেও অপশন সঠিক দিয়ে আসতে পারো, অপশন বি, শুধু ইতিহাসের টাইম লাইন মনে থাকলে। বোঝা গেল? অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। বাকি হর্ষবর্ধনের সময় কি করা হয়েছিল? এই নালন্দা ইউনিভার্সিটিকে কি বলবো রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি তকমা দেওয়া হয়েছিল। রেসিডেন্সিয়াল মানে এখানে থাকা এবং পড়া দুটোই চলতো, এবং তার জন্য রাজা তাকে ফান্ডিং করতো, ঠিক আছে? এবং সেখানে এই হর্ষবর্ধনের সময় আমরা দেখেছি যে হিউয়েন সাং এসেছিলেন, হিউয়েন সাং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, পড়িয়েছেন, ঠিক আছে? এখানে অনেকটা সময় তিনি কাটিয়েছেন। থ্যাংক ইউ, 151 লাইক কমপ্লিট, ঠিক আছে? চলো ধন্যবাদ তোমাদের সকলকে। নেক্সট চলে এসো। তাহলে বলো ইতিহাসকে কিভাবে পড়বে, মুখস্থ না বুঝে? কোশ্চেন নাম্বার 77, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছে? মিস ওয়ার্ল্ড প্রথম কে পেয়েছিল? স্ট্যাটিকের প্রশ্ন, রীতা ফারিয়া। অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। রীতা ফারিয়ার পর এই পুরস্কার আমরা ভারতীয় হিসাবে ঐশ্বর্য রায়কে দেখতে পাই, কিন্তু এখানে চেঞ্জ হয়ে যেত অনেক সময়, মিস ওয়ার্ল্ডের জায়গায় মিস ইউনিভার্স প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে? মিস ইউনিভার্স, মিস ইউনিভার্স, মিস ইউনিভার্স হলে তারও এখানে দিয়ে দিয়েছে মিস ইউনিভার্স প্রথম কে হয়েছিল বলো তো? মিস ইউনিভার্স খুব সম্ভবত সুস্মিতা সেন মনে হচ্ছে আমার, ফার্স্ট মিস ইউনিভার্স। তারপর লারা দত্ত মিস ইউনিভার্স হয়েছিল, ঠিক আছে? এখানকার অ্যান্সার অনুযায়ী অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, রীতা ফারিয়া। নেক্সট কি বলছো? লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায়? আমাদের রেড ব্লাড সেল কোথায় তৈরি হয় বলো? একদম অস্থিমজ্জা, বোন ম্যারোতে তৈরি হয়। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার, একদম সোজা, বোন ম্যারো বা অস্থিমজ্জায় তৈরি হয়। গ্যামি পুরস্কার কিসের সাথে যুক্ত? আমি বহুবার পড়িয়েছি, গ্যামি পুরস্কার, এমি পুরস্কার, একাডেমি পুরস্কার, এই তিনটে পুরস্কারের নাম আমরা বলি বারবার মুখস্থ রাখতে। গ্যামি পুরস্কার কিসে দেওয়া হয়? গ্যামি পুরস্কার তোমাদের দেয় সঙ্গীতে, মিউজিকে দেওয়া হয় গ্যামি পুরস্কার। এমি পুরস্কার দেওয়া হয় টেলিভিশনে, ঠিক আছে? টেলিভিশন জগতের জন্য তাদের পারদর্শিতার উপর দেওয়া হয় এমি পুরস্কার, আর একাডেমি তো অস্কার তোমরা সবাই জানো, সিনেমার উপর দেওয়া হয়। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলেছে কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? স্ট্যাটিকের কোশ্চেন, ইন্দোনেশিয়া কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার, বলার ডিসকাস করার কিছু নেই, সোজা কোশ্চেন, পারতে তোমরা। নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এটা তো একদম নার্সারি লেভেলের প্রশ্ন, ঠিক আছে? প্রথম এগুলোই শেখানো হয়। কোনটা কেন্দ্রশাসিত? আমাদের 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যার মধ্যে পুদুচেরি পড়ছে, লাক্ষাদ্বীপ পড়ছে, দাদরা নগর হাভেলি, দমনদিউ এখন একসাথে করে দিয়ে সেই জন্য 8টা দাঁড়াচ্ছে। তো নাগাল্যান্ড আমাদের রাজ্যের মধ্যে পড়ছে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, যেটা কিনা কেন্দ্রশাসিত অঞ্চল নয়, ইউনিয়ন টেরিটরি নয়। নেক্সট কি বলেছে? ইউনেস্কো নিচের কোন পুরস্কারটা প্রদান করে? এটা তো বলেই দিয়েছে, এটা কোনো প্রশ্নই নাই। দিয়ে বলেছে
যারা জীবনে বিজ্ঞানে কোন পুরস্কারকে দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে। সায়েন্সের উপর কোন পুরস্কার? বুকার প্রাইজ তো সাহিত্যের উপর, লেখালেখির উপর দেওয়া হয়। ম্যাগসেসের অনেকগুলো গ্রাউন্ড আছে, সোশ্যাল সার্ভিস বলো, জার্নালিজম বলো, এসবে দেওয়া হয়। কালিদাস পুরস্কার কিসে দেয়? কালিদাস এটাও লেখার উপর দেওয়া হয়, ঠিক আছে। কলিঙ্গ পুরস্কার সায়েন্সের উপর দেওয়া হয় থাকে। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার আমরা দেখতে পাবো। ম্যাথ কবে সলভ করাবেন? ম্যাথ অলরেডি হয়ে গেছে, এই সেশনটা অনেকক্ষণ ধরে চলছে বাবু। ম্যাথ দিয়ে শুরু হয়েছিল, ম্যাথ হয়েছে, রিজনিং হয়েছে, তারপর আমরা জিকে সেকশনে এসেছি। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর একবার প্রথম থেকে দেখে নেবে। কি বলেছে? সমস্ত অম্ল বলতে অ্যাসিড, সমস্ত অ্যাসিডে যে পদার্থটা থাকে, কিছু এর জন্য সায়েন্স জানার প্রয়োজন নেই। অ্যাসিডের কতগুলো নাম বললেই তো পেয়ে যাবে। HCl, HNO3, H2SO4, এরকম করে যা খুশি লেখো না কেন, দেখবে হাইড্রোজেন সেখানে থাকছে। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কতগুলো লিখলে এমনি অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কি বলেছে? নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? নিচের কোন নদী বঙ্গোপসাগর? এই তো আমাদের পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে এদিকে বঙ্গোপসাগর রয়েছে, এদিকে আরব সাগর রয়েছে, ঠিক আছে। আরব সাগরের মধ্যে নর্মদা আর তাপি এসে পড়েছে, আর ম্যাক্সিমাম সব মহানদী, ঠিক আছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সব তো আমাদের যাচ্ছে বঙ্গোপসাগরে। তাহলে নর্মদা আর তাপিকে খুঁজে নাও। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। একদম পাতি প্রশ্ন, নদী থেকে এই দুটি প্রশ্ন তোমাদের এসছে। কি বলেছে? প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোন স্থানীয় সময়ের কত মিনিটের? 1 ডিগ্রি দ্রাঘিমাংশ পরিবর্তনের সাথে 4 মিনিটের পরিবর্তন আমরা দেখতে পাই। একদম পাতি মুখস্থ। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। সেই কারণে ভারতের আমরা এদিকে নর্থ মানে কি বলবো, ইস্টার্ন পার্ট আর ওয়েস্টার্ন পার্টের মধ্যে সময়ের গ্যাপ আমরা কত দেখতে পাই? 2 ঘন্টা মোটামুটি সময়ের গ্যাপ দেখতে পাই। আর গ্রিনিচ মেন টাইম GMT, তার থেকে ভারতের যে IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মোটামুটি কত? 5 ঘন্টা 30 মিনিট কি থাকে? এগিয়ে থাকে, হ্যাঁ কি না? এই একই কারণে এগুলো পরীক্ষার প্রশ্ন আসে অনেক সময়। পরের প্রশ্ন চলে এসো। কি বলেছে? একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট এবং মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। এটা তোমাদের হেল্প করেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে। বলেছে 1 বাইট তৈরি হয় কি? 1 বাইটের মধ্যে কটা বাইনারি ডিজিট আমরা দেখতে পাই? 8টা বাইনারি ডিজিট দেখতে পাই, ঠিক আছে। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। বাইনারি ডিজিট কি জানো? 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়, মোটামুটি এগুলো তোমরা জানো। বলো নেক্সট, বলো। কমেন্ট করতে করতে মনে হচ্ছে হাঁপিয়ে গেছো তোমরা। কি বলেছে? গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? কোনটা হচ্ছে ওল্ডেস্ট? কি অনুযায়ী? তার ফরমেশন অনুযায়ী, তার গঠন প্রক্রিয়া অনুযায়ী, মানে কোনটা আগে গঠিত হয়েছে। রূপান্তরিত শিলা, পাতালিক শিলা, আগ্নেয় শিলা নাকি পাললিক শিলা? কোনটা প্রাচীন? বলো অ্যান্সার কি হবে? কোনটা প্রাচীন? আগ্নেয় শিলা এখানে কারেক্ট অ্যান্সার হবে। ইগনাস রক হচ্ছে সবথেকে প্রাচীন। সেই আগ্নেয় শিলা কি হয়? আগ্নেয় শিলাও দীর্ঘ সময়ের চাপ এবং তাপে রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার আগ্নেয় শিলা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে সেটা গিয়ে আবার অনেক সময় কি হয়? পাললিক শিলাতেও রূপান্তরিত হয়। আবার সরাসরি পাললিক শিলাও চাপ আর তাপে কি হয় না? রূপান্তরিত শিলায় পরিণত হয়। তো গঠন প্রক্রিয়া অনুযায়ী সব থেকে প্রাচীন বলতে পারবো অপশন সি। যদি গঠন প্রক্রিয়া না বলতো, যদি বলতো বিশ্বের সব থেকে প্রাচীনতম শিলাটি কি শিলা, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু রূপান্তরিত শিলা, আগ্নেয় রূপান্তরিত শিলা। তাহলে সেটাও আগে আগ্নেয় ছিল, ঠিক আছে, এখন সেটা রূপান্তরিত শিলায় পরিণত হয়েছে। এখানে অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার তোমরা দেখতে পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই তো গেল টোটাল সমস্ত প্রশ্ন তোমাদের আমি সলভ করে দিলাম, ঠিক আছে। জিকে সেকশনে যাবতীয় যা প্রশ্ন ছিল লাস্টে সমস্ত কিছু তোমরা সলভ দেখতে পেলে, ঠিক আছে। এবার তোমাদের ফিডব্যাক দাও যে তোমাদের কি দাঁড়ালো, এতক্ষণ ক্লাস তোমরা দেখলে, শুনলে, তোমরা সেই ভালোবাসা আমাদের দিলে। এবার বলো যে জিকে থেকে তোমাদের কতগুলি প্রশ্ন কঠিন পেলে? ম্যাক্সিমাম হার্ডলি 4টে, ঠিক আছে, হার্ডলি 4টে প্রশ্ন, বাকিগুলো এমনি করে আসতে পারার মতো ছিল, ঠিক আছে। এবার এক্সাম হলে অনেক কিছু ম্যাটার করে, হ্যাঁ সেই সিচুয়েশনে মাথায় আসছে না, অনেক কিছু সোজা জিনিসও ভুলভ্রান্তি হয়, সেই হিসাবে আমি কাট অফকে রেখেছি 145 এর আশপাশে। তোমরা বারবার কাট অফ বলছো, কাট অফ বলে অ্যাকচুয়ালি তো কিছু হয় না, আমি এক প্রকার বলবো না হতে পারে, বা যার সেই কাট অফটা একটুর জন্য 1 নম্বরে হচ্ছে না, পেরোচ্ছে না, সে ডিমোটিভেটেড হয়ে যাবে, বা যার পেরোচ্ছে সে এক্সট্রা মোটিভেটেড হয়ে যাবে। এরকম হওয়ার কিছু কারণ নেই। এই কম্পিটিটিভ ফিল্ডে এক্সট্রা মোটিভেটেড আর ডিমোটিভেটেড এই দুটোর কোনো জায়গা নেই, মোটিভেটেড থাকতে হবে সবসময়, লাগাতার প্রচেষ্টা করে যেতে হবে, লাগাতার প্র্যাকটিস, রীতিমতো অভ্যাস এবং রেগুলার ধারাবাহিকভাবে। আজকে পড়লাম, কালকে ছেড়ে দিলাম, হ্যাঁ, আজকে 8 ঘন্টা পড়ে নিলাম, কালকে 1 ঘন্টাও পড়তে বসা হলো না, এই অভ্যাস থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে। তাহলেই তোমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, কেউ আটকাতে পারবে না।
আর বাকি বলবো যাদের 145 এর আশপাশে হচ্ছে তারা এখন থেকে মেন্সের প্রিপারেশন প্যারালালি নিতে শুরু করো, ঠিক আছে? সে কোনো শিক্ষাই বৃথা যায় না, মোটামুটি ভাবে 1-8 নম্বরে কেটে যাক যাই হোক, মেন্সের প্রিপারেশন আগে থেকে নেওয়া স্টার্ট করো। বোঝা গেল কি বলতে চাইলাম? বাকি তোমাদের অনেক সময় আমি নিয়ে নিয়েছি, অনেকটা সময় তোমাদের গেল, অনেকক্ষণ ধরে এই সেশন চলছে, যেহেতু প্রপার সমস্ত জিনিসটা অনেক জায়গায় চটপট চটপট উত্তর বলে দিয়ে অনেকে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? তো আমরা যাতে করে তোমাদের কাছে সঠিক ইনফরমেশনটা চাই, সঠিক প্রশ্নের উত্তর যাতে তোমরা জানতে পাও, ঠিক আছে? সেই জন্য এটাকে ডিজাইন করা, এইভাবে ক্লাসটাকে চালানো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটা ভালো করে রেস্ট নাও, চলো ছেড়ে ঘুমিয়ে নাও আজকের দিনটা, না হলে একটা সুন্দর সিনেমা চালিয়ে দেখতে শুরু করো। টাটা, জয় হিন্দ, ভালো থেকো।